Assalamu alaikum everybody. Welcome to this class. And already you know the date of the exam, 26th August, right? जी सर। Starting from 26th August. Anyway, so এর আগে আমাদের সিলেবাস শেষ করতে হবে। তো আমরা আজকে আশা করি শেষের দিকেই যাব। তারপরে আরো একটি ক্লাস নেয়ার প্ল্যান আছে আমাদের। তো তোমরা সবাই তো ভিডিও অফ করে রেখেছো অবশ্যই বরাবরের মতোই। কারোর নেট কানেকশন ভালো নাই? এই ছেলেরা কই? আসিফ সারোয়ার, শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভিডিও অন করে রাখো। জুবায়েদ সরকার, জি স্যার, আসসালামু আলাইকুম। ভিডিও অন করে রাখো। ভিডিও অফ Okay, করে খাটে খাটে শুয়ে যদি ঘুমিয়ে পড়ো তাহলে কে দেখবে? ঘুমাবো না। আর মেয়েদের নেট প্রবলেম যদি ঠিক থাকে, ওকে থাকে, তোমরাও অন করে রাখো। আর ভিডিও অন করলে যদি কারোর শুনতে সমস্যা হয় তারা শুধু অফ করো। তবে সবারই ভিডিও সমস্যা এটা, মানে সবারই নেটের সমস্যা এটা তো বিশ্বাসযোগ্য না। যারা ব্রডব্যান্ড চালায় ওদের সমস্যা হয়, আমার সমস্যা হয় না। নেট প্রবলেম করে। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? স্যার কেমন আছেন? স্যার কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। কালকে ক্যাম্পাসে গিয়েছিলাম, তো তোমাদের ব্যাচের অনেকের সাথে দেখা হলো। হ্যাঁ স্যার, অনেকে আসছে স্যার অ্যাকাউন্টিং এর। হ্যাঁ, অ্যাকাউন্টিং এর ওদের দেখেছি, তোমাদের দেখিনি। স্যার আমরা তো গ্রামে স্যার, আমি বাসায় স্যার। ও আচ্ছা, গ্রামে। কোথায় কোথায় আছো? স্যার আমি আছি তজুমউদ্দিন বলায়। ভোলা? হ্যাঁ স্যার। ও আচ্ছা আচ্ছা। এরকম গ্রামে আর কেউ আছো, মানে ঢাকার বাইরে? এখানে আছে কেউ? ওকে ফাইন। তো আমরা এবারে পড়াশোনায় আসি। লাস্ট ক্লাসে তো আমরা ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল নিয়ে আলাপ করেছিলাম, মনে আছে তো? जी सर। ওকে, একটি ম্যাথ করেছিলাম, সাইকেল বের করার ম্যাথ করেছি না আমরা? जी सर। জি। আজকে আরো দু একটা প্র্যাকটিস করব। আমি যে শীট দিয়েছি মেসেঞ্জারে, দেখো মেসেঞ্জারে দেখতে পারবে এখন? जी सर। जी सर। পারবো স্যার। আচ্ছা, যদি দেখার সুযোগ থাকে তাহলে দেখো মেসেঞ্জারের। ওখানে আমি 4টি পেজ দিয়েছি। এবং তার মধ্যে নাম্বার 14.1 এই প্রবলেমটা একটু দেখো। স্যার কোনটা বললেন নাম্বার? 14.1। 14.1। পাওনি? জি জি স্যার। আচ্ছা, এটা দেখো। দ্য ক্রিস্টো ক্যান্ডি কর্পোরেশন, পেয়েছো? জি জি স্যার। আচ্ছা, এটা পড়ো একটু। দ্য ক্রিস্টো ক্যান্ডি কর্পোরেশন carries an average balance of inventory equal to $4 lakh. The company's cost of goods sold averaged $4.5 million.
What are Christo's inventory turnover? Requirement A. And inventory conversion period. Requirement B. তো এটা সবারই পারার কথা। তোমরা প্রথমে যেটি করবে গিভেন লিখে নাও। given লিখো balance of inventory equal to $4 lakh, cost of goods sold $4.5 million, Sir, balance of inventory 4 lakh. given information given লিখো, Ji, লিখে inventory equal to $4 lakh, cost of goods sold equal to $4.5 million, এটি দিয়ে আছে এখানে, জাস্ট Cost দেখে of- দেখে লিখো। goods sold. $4.5 million cost of goods sold. জি লিখেছো? Ji, sir. আচ্ছা, এরপরে একটি ফর্মুলা লিখো। এটি আগে আমরা আলাপ করেছিলাম, বোধহয় ভুলে গেলেও সমস্যা নেই, আমি আবার বলছি। ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড ইকুয়াল টু ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড Inventory আইসিপি period. ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড আইসিপি ইকুয়াল টু inventory divided by cost of goods sold Cost of by 360. Cost of goods sold by 360. Inventory divided by cost of goods sold divided by 360. 360. এই ফর্মুলাটি দিলাম। এখন রিকোয়ারমেন্ট এ এবং বি দেয়া আছে, এই দুইটি বের করার জন্য এই ফর্মুলাটি লাগবে। তারপরে আরেকটি ফর্মুলা লিখো, এটারই সাব ফর্মুলা, মানে এখান থেকেই ড্রাইভড, সেটি হলো আইসিপি ইকুয়াল টু Inventory into 360 by আইসিপি ইকুয়াল টু Ji, sir. 360 divided by inventory turnover. 360 days divided by inventory turnover. ICP equal to 360 days divided by inventory turnover. আমি আবারও বলছি দুইটা ফর্মুলা। ফার্স্ট ফর্মুলা বললাম ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড আইসিপি ইকুয়াল টু ইনভেন্টরি ডিভাইডেড বাই কস্ট অফ গুডস সোল্ড বাই 360 ডেজ। Yes. আর দুই নম্বরে বললাম আইসিপি ইকুয়াল টু 360 ডেজ ডিভাইডেড বাই ইনভেন্টরি টার্নওভার। এই দুইটি ফর্মুলা আমাদের দরকার হবে এই 14(1) ম্যাথটি করার জন্য। এখন তোমরা ট্রাই করো এ এবং বি এই দুইটি রিকোয়ারমেন্ট বের করার। Class চলে class. আর এ নাম্বারটা কি মানে দুই নাম্বার সূত্র দিয়ে করব স্ট্রাকচার? যেটা যেটা অ্যাপ্লাই করা যায় সেটা দিয়েই করা যাবে, কিন্তু এই দুইটা দিয়েই করা যাবে। তুমি যেটা অ্যাপ্লাই করলে বের করতে পারো, করো, সমস্যা নেই। ফর্মুলাটা ঠিকমতো লিখেছি তো? জি স্যার। ওই একজন দেখাও তো কি লিখেছে, দেখি ঠিকমতো লেখা হয়েছে কিনা।
স্যার ঠিক আছে, কস্ট অফ গুড সোল্ড ডিভাইডেড বাই 360। ঠিক আছে, ওকে, এভাবে করলেই চলবে, ফর্মুলায় বসিয়ে করো। যার হবে সে হাত তুলবে। স্যার এখানে আইসিপি কোনটা হবে স্যার? এটা ফার্স্ট আইসিপি আগে বের করে নিবে। আইসিপি তো দেয়া নাই, এটা আগে বের করে নিতে হবে। জুবাইর শেষ? হ্যাঁ স্যার। বলো তো আনসারটা বলো আগে। রিকোয়ারমেন্ট এ কত আর বি কত? স্যার এই হচ্ছে স্যার 32, বি 11.25, 11.25 days। ওকে, গুড, থ্যাংক ইউ। আর কি করেছো? এই আনসার এটা এসছে কার কার? জুবাইর যেটি বললো এই আনসারটি কার কার এসছে বলো। আর কেউ করনি? তানজিদা লিনা কই? ফর্মুলাটা ক্লিয়ার না, এই জন্য নেট প্রবলেমের জন্য কথা বুঝতেছি না ঠিক করে। কথা তোমরা যখন বলবে তখন আনমিউট করে নিবে, এমনিতে মিউট করে নাও। জি স্যার, নেট প্রবলেমের জন্য কথা বুঝি না, এই জন্য ফর্মুলা ঠিক করে লিখতে পারি না। আমার কথা সবাই শুনতে পাচ্ছ? স্যার এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি সবাইকে মিউট করে দিয়েছি। যে কথা বলবে সে আনমিউট করে নিবে। ওকে, ফাইন। কে কে কি করেছো বলো। একজনে আনসার বললো। জুবাইরের আনসার, এই আনসার কার কার এসছে বলো। স্যার হইছে 32 ডেজই আসছে। জি, সুমাইয়া আক্তার কি বলতে চাচ্ছ? স্যার আইসিপি 32 ডেজ আসছে। জি, আর টার্নওভার? স্যার করতেছি। শুনতে পাচ্ছি না, আবার বলো। ইনভেন্টরি টার্নওভার কত? স্যার এটা করতেছি। ও করতেছো,
আচ্ছা করো। তো এর ইউনিট কি হবে? ইনভেন্টরি টার্নওভারের ইউনিট হবে টাইমস, আর বি নাম্বার হলো ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড, এর ইউনিট হবে ডেজ। সামনে লিখে রেখো। টার্নওভারের ইউনিট কি হবে? টাইমস। টাইমস মানে এই যে ক্রস এরকম দিয়ে লিখতে পারো, অথবা TIMES টাইমস। আর কনভার্সন পিরিয়ড এটা ইউনিট হবে ডেজ। শুধু নাম্বারটা লিখলে হবে না, ইউনিট লিখতে হবে। ওকে, আর কেউ করনি? ইনভেন্টরি টার্নওভার কি 11,520? টার্নওভার কত? স্যার 11,520। না, আমি আবার করতেছি। স্যার 11.25 আসছে স্যার। 11.25 জুবায়েদ সরকার। জি স্যার, 25 days। আর ইয়া বি নাম্বার? স্যার বি নম্বরে 11.25 আসছে, আর এই নাম্বার হচ্ছে 32 days, 32 টাইমস। কি স্যার বলছো? আমারও 11.25 তো আসছে। এ নাম্বারে তো টার্নওভার, টার্নওভার হলো টাইমস, আর কনভার্সন পিরিয়ড হলো ডেজ। 32 days 11.25 টাইমস। টাইমস এটা কার কার এসছে বলো? স্যার আমার আমার আচ্ছা, সুমাইয়া আক্তার এসছে, জুবায়েদ সরকার, আর স্যার আমারও আসছে। সানজিদা লিনা, আর এই স্যার আমারও আসছে। শারমিন আক্তার, আর কে? স্যার এটাই আসছে। ওকে, আসিফ সরোয়ার এটাই আসছে। জি স্যার। আচ্ছা ফাইন। ওকে, তাহলে তোমরা আশা করি বুঝছো, এটাগুলি বের করতে পারবে। এগুলি খুবই সহজ, এবং আমরা এই সহজগুলি করতে দিয়েছি, যেহেতু বড় ম্যাথ করার তো এখানে সুযোগ নাই। যেগুলি মুখে মুখে করা যায় বা শর্টকাটে করা যায় সেগুলি আমি দিয়েছি। তো এখন আমরা তোমাদের একটি পেজে কিছু কোশ্চেন আছে, দেখো। নাম্বার 1 কোশ্চেন ছিল, হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল এন্ড ওয়াই ইজ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট টু দ্য সার্ভাইভাল অফ এ ফার্ম? এই কোশ্চেনটি কি পেয়েছো? জি স্যার। স্যার এটা কোন জায়গায়? What is working capital? এটি তো সবার জানা। Working capital is the জি difference স্যার, between পাইছি। current assets and current liabilities. And why working capital management important to the survival of a farm? একটি ফার্মের সার্ভাইভালের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল কেন জরুরি? এটা কে বলতে পারবে? দুই এক কথা বলো তো, যদি বুঝে থাকো এতদিনের ক্লাস। কে বলবে? স্যার কি কোশ্চেন? ইম্পর্টেন্স। আচ্ছা, আমি তাহলে বলি, আগে শুনো, তারপরে তোমাদের কাছ থেকে আবার শুনবো। সবাই শুনতে পাচ্ছে তো? জি স্যার। Working capital management is important for any business firm, and it is important especially for the manufacturing firm, because the manufacturing firm involved with purchasing raw materials, then manufacturing the product and selling the finished goods. They are directly involved with the production process. So it is very much important for the manufacturing firm. Not only that, it is also important for every business firm. Without working capital, a business firm
can operate its daily operation smoothly. So if the farm has shortage of fund or shortage of cash, they cannot smoothly run their business. For example, in recent time in Bangladesh, the Navana Group, a big renowned group in Bangladesh, and this Navana Group now they are in cash crisis. So they don't have any cash to operate their business. They cannot pay their salary of their employees. So they are in huge crisis. So the bank in Bangladesh, the financial institutions, especially the government commercial bank, they are providing 500 crore taka to this group as a working capital support. So without this working capital support, it is sometimes difficult for the Navana Group to run their business. And if the bank does not support the working capital loan, then there is no other way to shut down the company. So the working capital management is very much important. So if the company cannot manage their working capital, they cannot continue their production process regularly. Their production process may be halted, and even they cannot pay their customers their obligation, short-term obligation, timely and regularly. Their reputation may be hampered. And for this reason, it is very much important for the business firm to manage working capital. So working capital can be termed as the lifeblood of the business firm. So if the working capital is not there, that is the supply of blood of the business is halted, or they will suffer from lack or shortage of blood. So the business firm cannot operate their business properly, and their production process cannot be operate regularly. And in a word, a business cannot continue its business operation without the working capital support. So it is very much important for the business firm to run its business smoothly. ওকে, শুনেছি সবাই? জি স্যার। এখন কে বলবে? দুই এক কথা বলো অন্তত। এনিবডি? এক নম্বরের কোশ্চেনের আনসার লেখা আছে ওখানে, তো শর্টলি আছে, আমি আরো ডিটেইলসে বললাম, এক্সাম্পল দিয়ে বললাম। তো তোমরা বলো, কে বলবে? কি সবাই সাইলেন্ট কেন? কার কথা একেবারেই শুনি নাই? মাসুম বিল্লাহ বলেছো? মাসুম বিল্লাহ, মাসুম বিল্লাহ শুনতে পাচ্ছ? ঘুমিয়ে গেল কিনা? লাভলি আক্তার, লাভলি আক্তার শুনতে পাচ্ছ? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো, এতক্ষণ যা বলেছি দুই এক কথা বলো। Why working capital is important for the business firm? স্যার পরে পরীক্ষাতে আমি মিড টার্ম পরীক্ষাতে কিন্তু এগুলি জিজ্ঞেস করব কোশ্চেন, তখন তো বলতেই হবে। এখন বলো। স্যার এখন বলতে পারছি না, পরে বলবো। আমি স্যার একটু দেখতে হবে। তাহেরা জান্নাত, তাহেরা জান্নাত শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। তুমি বলো। স্যার it is very important because
company ability to pay short-term expense or debts. The working capital ratio, the current asset by current liabilities indicates a company has adequate cash flow to cover short-term debts and expenses. Short-term debt and expenses. To pay the short-term debt or liability, working capital is required. Yes, sir. Okay, fine. এক কথায় তো এতটুকু বলতে পারো, আমি বলেছি না, in a word we can say it is the lifeblood of the business firm, and without blood a human being cannot move, cannot survive. So it is also applicable to the business firm also. Business firm cannot also move or cannot survive in the long run without having sufficient working capital. তাই না? শর্ট টার্ম পেমেন্ট গুলি করা যাবে না, তারপরে তার প্রোডাকশন চলবে না। তো এই কারণেই তো ইট ইজ ইম্পর্টেন্ট। আর একজন বলো। The working capital provides current asset for manufacturing company for আমেনা আক্তার রিমি বলো। শুনতে পাচ্ছ আমেনা আক্তার? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, বলো। Why working capital is important? আচ্ছা, এতক্ষণ তোমরা বইয়ে যেটা লেখা আছে এটা পড়লেও তো মুখস্থ হয়ে যায়, তো বলতে পারছো না কেন? It is important because it is a measure of a company's ability to pay off short-term expenses or debts. আর কে বলবে? ছেলেদের মধ্যে থেকে বলো একজন। আসিফ সরোয়ার বলবে? So working capital is important for all businesses regardless of their size. Working capital is a signal of a company's operating liquidity, and having enough working capital means that company should be able to pay for all of its short-term expenses and liabilities. ওকে, ফাইন, তুমি চেষ্টা করেছো, গুড। আর একজনেরটা শুনবো, কে বলবে? এনিবডি? এইভাবে পরীক্ষার সময় বললে তাহলে তো ভালো মার্কস দেওয়া যাবে না। তোমরা মেজরের স্টুডেন্ট, তোমরা জিজ্ঞেস করার সাথে সাথে বলবে। এইভাবে যদি তুমি কি বলতে চাচ্ছ, কি বলছো, এভাবে যদি করো তাহলে কেমনি হবে? তোমরা আর কিছুদিন পরে ইউ উইল গো টু জব মার্কেট, you will face interview board, so you have different realities, you will have to go through a internship program, তো অনেক কিছু বাকি এখনো। তো তোমাদের তো আরো স্মার্টলি বলতে হবে। জুবাইদা বিনতে জসিম বলো। তো ওয়ার্কিং ক্যাপিটাল বলতে মেইনলি হচ্ছে কারেন্ট অ্যাসেট কে বোঝায় কোম্পানির। তো কারেন্ট অ্যাসেটের মধ্যে সবচেয়ে বাংলায় ইম্পর্টেন্ট, বলা যাবে না, ইংলিশে বলতে হবে। শিওরলি। Working capital is important for any firm because firm mainly depends on current assets, especially on cash, which is required to pay short-term liabilities or debts.
Yeah. And if the firm has shortage of working capital or they have the cash crisis, they'll have to go to liquidation or bankruptcy. So it is not expected the company will go for bankruptcy. So managing working capital is very much important. ওকে, থ্যাংক ইউ। তোমরা বলার চেষ্টা করেছো, আরো ভালোভাবে বলতে হবে। আমরা পরীক্ষাতে কিন্তু এগুলি জিজ্ঞেস করবো তোমাদের। এখানে কোশ্চেন আনসার দিলাম না অনেকগুলি, আর অনেকগুলি কোশ্চেন আছে কিন্তু এগুলি পড়বে বাসায়। আজকে একটা আমি বললাম আনসার কেমনে হবে। এখানে যা আছে এগুলি যে তোমাকে মেমোরাইজ করতে হবে নট নেসেসারি। এখানে একটি শর্ট একটি আনসার দেয়া আছে তোমাকে বোঝার জন্য, তুমি তোমার মতো করে বলবে। ওকে? জি স্যার। স্যার সবগুলো কোশ্চেন পড়বো? হ্যাঁ, সবগুলি আনসারই শিখবে, সবগুলি আনসারই শিখবে। তো এখানে যে বললাম তোমার মতো করে শর্ট করে তুমি যেমনি বলতে সুবিধা হয় তোমার তেমনি করে শিখবে। এখানে তো আইডিয়া দেয়া আছে আনসার কি হবে। ওকে ফাইন, আমরা আজকে আলাপ করব দেয়ার টাইপস অফ ওয়ার্কিং ক্যাপিটাল। এটা কি আলাপ করেছিলাম আগে? There are two types of working capital. Number one, permanent working capital or fixed, and secondly, temporary. জি না স্যার। Okay, তাহলে লিখো two types of working capital. Number one, permanent or fixed, and second, temporary or variable working capital. Two types of working capital: permanent or fixed working capital, and secondly, temporary or variable working capital. The capital which is required regularly in a business firm, so that is the fixed or permanent, and which vary seasonally or time to time, which fluctuate based on demand, that is the temporary working capital. যেটি over the time যেই ওয়ার্কিং ক্যাপিটালটি ফিক্সড থাকে, রেগুলারলি দরকার হয়, সেটি হলো পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল। ফর এক্সাম্পল, সাপোজ a manufacturing firm like garments, তাদের সবসময় একটি অর্ডার থাকে এবং সেই অর্ডারের প্রোডাকশন চলতে থাকে, এবং সেটি কত আমরা ধরে নিলাম 50 লাখ টাকা। তো 50 লাখ টাকার অর্ডার সবসময় থাকে অন অ্যান অ্যাভারেজ, এবং সারা বছর আর ওভার দ্য ইয়ার 50 লাখ টাকার র মেটেরিয়ালস, মানে এই প্রোডাকশন করার জন্য যে পরিমাণ র মেটেরিয়ালস দরকার সেটি সারা বছরই অন অ্যান অ্যাভারেজ থাকে। কিন্তু ইন এ পার্টিকুলার সিজন যখন অর্ডার তাদের বেশি থাকে তখন আরো অনেক বেশি র মেটেরিয়ালস কিনতে হয় এবং প্রোডাকশন অনেক বেশি করতে হয়। তো যেটি ওভার দ্য ইয়ার সবসময় দরকার হয় সেটি হলো ফিক্সড, এবং ডিউ টু সিজনাল ভেরিয়েশন যেটি দরকার হয় সেটি হলো টেম্পোরারি ওয়ার্কিং ক্যাপিটাল। আচ্ছা, আরেকটি এক্সাম্পল দিই। মনে করো এই যে আইসক্রিম কোম্পানি আছে না, ইগলু, তারপরে পোলার, ওরা তো সারা বছরই প্রোডাকশন করে, কিন্তু মানুষ তো শীতকালে আসলে আইসক্রিম কম খায়, তাই না? কেউ কেউ হয়তো খায়। তো যারা অনেক বেশি আইসক্রিম পছন্দ করে তারা হয়তো শীতকালে শীতের মধ্যে শীতের পোশাক পরে মাফলার পরে তারপরে হয়তো আইসক্রিম খাবে তারা। তো এরকমের লোক সংখ্যা আসলে খুবই কম, বাট এই লোকজনের জন্য কিন্তু ওরা প্রোডাকশনটা কন্টিনিউ করে ওভার দ্য ইয়ার, সারা বছরই চলে। কিন্তু গরমের সিজনে ওদের প্রোডাকশন অনেক বেড়ে যায়। তাহলে ওই কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল যদি আমরা চিন্তা করি, ওভার দ্য ইয়ার they need to have a certain amount of working capital that is fixed or permanent, and in a particular season like summer season their working capital requirement is very high because production level or purchasing raw material supply, so their requirement is very high. So in that particular season their working capital requirement will increase. So for that reason this is the seasonal need. But in winter season their requirement of working capital drop or decrease at a certain or minimum level. So due to seasonal variation working capital fluctuate. So that is the temporary working capital, sometimes greater, sometimes lower. In winter season lower, in summer season higher working capital. So this is the temporary, and over the year a certain level maintained.
So that is the fixed or permanent working capital. Because over the year they need to maintain the employee salary, they need to maintain the management of their factory, their utility bill. So all the expenses need to bear over the year, whether the production is continuing or not. So say the production is closed, but they need to pay the salary of the employee. So over the year, a certain amount of working capital is fixed. But in certain season or a particular time, their working capital requirement is high due to high demand of production. So their working capital requirement will be high. So that is the temporary working capital. So two types of working capital, is it clear? Number one, permanent or fixed. Secondly, temporary or variable. Clear? Yes, sir. সবাই বুঝছো? Yes, sir. ওকে। এমপ্লয়ি স্যালারি এটা কি ফিক্সড না টেম্পোরারি? Fixed, sir. ফিক্সড ওয়ার্কিং ক্যাপিটাল। আচ্ছা, টেম্পোরারির একটা এক্সাম্পল দাও তো। টেম্পোরারির একটা এক্সাম্পল দাও। এতক্ষণ বললাম না, র ম্যাটেরিয়ালস রিকোয়ারমেন্ট কখনো বেশি দরকার হয়, কখনো কম দরকার হয়। তাহলে র ম্যাটেরিয়ালস রিকোয়ারমেন্ট অফ দ্য ফার্ম or inventory of the farm, it is temporary. Temporary working capital, কারণ সারা বছর এটা সেম থাকে না, কখনো বেশি দরকার হয়, কখনো কম দরকার হয়। বুঝছো? টাইপস আমরা জানলাম। এরপরে যেটি আমরা আলাপ করব ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি। ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি, ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি ডেফিনিশনটা আগে লিখো। The decisions regarding number one, the decisions regarding number one, the target levels for each current asset account. The target levels for each current asset account. The target levels for each current asset account. Number two, how current assets will be financed. How current assets will be financed. আমি আবার বলছি decisions regarding দুইটা decision. Number one, the target levels for each current asset accounts. Number two, how the current assets will be financed. লিখেছো সবাই? সবাই লিখেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি, হোয়াট ডাজ ইট মিন? ডিসিশনস রিগার্ডিং এই দুইটি বিষয় বলতে হবে, টার্গেট লেভেল অফ কারেন্ট অ্যাসেট and how the current asset will be financed. কারেন্ট অ্যাসেটের পরিমাণ কতটুকু দরকার, এটা ফাইন্যান্সিং কিভাবে হবে, এই রিলেটেড যে ডিসিশন মেকিং, দ্যাট ইজ দ্য ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি। ওকে, তার মানে কারেন্ট অ্যাসেট রিকোয়ারমেন্ট ইজ নট সেম ফর দ্য বিজনেস ফার্ম। এটি পার্টিকুলার লাইন অফ বিজনেস যারা বিজনেস ফার্মগুলি রয়েছে, মনে করো ফার্মাসিউটিক্যালস লাইনে দেয়ার আর ডিফারেন্ট কোম্পানিজ। আমাদের দেশে ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি ধরে নিলাম, এদের এই ইন্ডাস্ট্রিতে দেয়ার আর মেনি কোম্পানিজ, ভ্যাকসিনকো, এসিআই, এরকমের ইবনেসিনা, একমি, এরকমের অনেক কোম্পানি আছে না, রেনেটা। দেয়ার আর ডিফারেন্ট ফার্মাসিউটিক্যালস কোম্পানি, এদের সবার ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ইজ নট সেম। এখন প্রশ্ন হলো, ইউ আর এ ফাইন্যান্সিয়াল ম্যানেজার, সো ইউ নিড টু ডিসাইড
what should be the level of working capital and how to decide কিভাবে করবে এটা you need to formulate the policy of working capital policy formulation কিভাবে করবে যেটা আমরা বললাম এই যে দুইটা বিষয় you need to set the target আগে টার্গেট সেট করো দেন চিন্তা করো এটা ফাইন্যান্সিং কিভাবে হবে এখন তুমি প্রশ্ন করতে পারো টার্গেটটা সেট করব বেশি করব না কম করব টার্গেটটা আমি কতটুকু ধরব টার্গেট সেটিং এর ক্ষেত্রে it's up to you if you are a relaxed financial manager relaxed মানে তুমি সব সময় রিল্যাক্স থাকতে পছন্দ করো মানুষের কাছে ক্রাইসিসে হাত পাততে পছন্দ করো না সব সময় চাও যে তুমি যাতে স্মুথলি ফাইনান্সিয়ালি সলভেন্ট থাকো এনাফ লিকুইডিটি তোমার থাকে এরকম যদি তুমি চিন্তা করো দেন ইউ আর এ রিল্যাক্সড ফাইনান্সিয়াল ম্যানেজার এন্ড ইউ নিড টু হ্যাভ এনাফ or target level should be high working capital যেটি বললাম যে সেটিং টার্গেট তুমি যদি রিল্যাক্সড ম্যানেজার হও তোমার সেক্ষেত্রে টার্গেট লেভেলটা বেশি হতে হবে মানে কারেন্ট অ্যাসেটের লেভেলটা তোমার বেশি দরকার তুমি যদি স্ট্রিক্ট হও মানে রিল্যাক্সড এর অপোজিট অ্যাগ্রেসিভ কি এত রিল্যাক্স দরকার নাই আমার টার্গেট লেভেল আমি কম ধরলাম যদি হঠাৎ করে বেশি দরকার হয় somehow I can manage you have enough confidence that you can manage any situation or any time তুমি if any unexpected situation arises you have confidence that you can tackle or you can manage that means you are an aggressive manager you are an aggressive financial manager whatever the situation I don't dare I can manage যদি এরকম তোমার অ্যাটিটিউড হয় then that is the aggressive attitude সেক্ষেত্রে তোমার টার্গেট লেভেল কম হলেও চলবে আর যদি তুমি এই দুইটার মধ্যে একটিও না হও নট রিল্যাক্সড নট অ্যাগ্রেসিভ then you are moderate means not so high not so low তুমি একটা লেভেল তখন সেট করবে তার মানে it depends on the financial manager এবং তিন রকমের পলিসি হতে পারে কি পলিসি রিল্যাক্সড অ্যাগ্রেসিভ মডারেট এগুলি বইয়ে আছে এখন জাস্ট পয়েন্টগুলি লিখে নেন রিল্যাক্সড অ্যাগ্রেসিভ মডারেট এটি বুঝতে যে তোমার ফাইন্যান্সিয়াল ম্যানেজার হতে হবে তোমার জব করতে হবে নট নেসেসারি এটি তুমি নিজের লাইফেও পাবে তোমাদের বন্ধুদের মধ্যে আছে না অনেক পার ডে খরচ করে 200-300 টাকা আবার অনেকে আছে পার ডে 50 টাকা খরচ করে না এরকম আছে না অনেক জি স্যার তো যে বেশি খরচ করে তার মানে কি হি অর শি ইজ রিল্যাক্সড ও নাস্তা করতে যায় ক্যান্টিনে একসাথে বন্ধু বান্ধব 2-4 জন নিয়ে যায় একা নাস্তা করে না আর কেউ আছে নাস্তা কখন করলো কেউ জানে না ও এক ফাঁকে একা করে আসে আছে না এরকম জি স্যার আচ্ছা তো এখন দুইটাই তো আছে যে অনেক বেশি খরচ করে সে হলো রিল্যাক্সড ওর তো ওয়ার্কিং ক্যাপিটাল বেশি দরকার হয় আর যে কম খরচ করে সে কি হি অর শি ইজ অ্যাগ্রেসিভ বললাম না স্ট্রিক্ট খরচ কম করে কিন্তু এর একটা সুবিধা আছে এবার আসো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সুবিধা কি ইফ ইউ আর অ্যাগ্রেসিভ তার মানে কি খরচ তো তুমি কম করো প্রশ্ন হলো খরচ কম করে টাকা কি করো তুমি জমাই কি করো বলো সেভিংস করি সেভিংস সেভ করলে কি আসে রিটার্ন আসে আর যে খরচ করে ফেলে ওর তো সেভিংস নাই অথবা কম আছে অথবা একেবারেই নাই ওর কিন্তু রিটার্ন আসে না তাহলে অ্যাগ্রেসিভ পলিসির সুবিধা কি রিটার্ন ইজ হাই
The return is high because he or she has savings and investment, and from investment he or she get return. আর যে রিল্যাক্সড, ও তো অনেক বেশি খরচ করে, অনেক রিল্যাক্সড থাকে, ওর সেভিংস খুব একটা নাই, এ কারণে ওর রিটার্নও কম। তাহলে কোনটি ভালো কোনটি খারাপ? এই কোনটি ভালো কোনটি খারাপ? জি, ভালো খারাপ ওভাবে সবার মধ্যেই ভালো খারাপ আছে। দুটোর ভিতরে ভালো খারাপ আছে। জি, তোমাদের বন্ধুদের মধ্যে যে বেশি খরচ করে ওকে তো আর খারাপ বলা যাবে না। সবার সবাই বন্ধু বান্ধব বেশি থাকে, সবাই কি খাওয়ায়, ওকে কি খারাপ বলা যাবে? না স্যার, তোমার যে ফ্রেন্ড সবাইকে খাওয়ায়, ওকে খারাপ বলতে পারবো আমরা? না স্যার, খারাপ বলা যাবে না। আর যে খাওয়ায় না, ওকে খারাপ বলবো? না স্যার, ওকে খারাপ বলা যাবে না। ওকে খারাপ বলা যাবে কিনা ইটস এ ম্যাটার অফ কোশ্চেন। খারাপ বলা যাবে না এই সেন্সে যে ও তো আসলে কাউকে ঠকায়নি, ও নিজে খরচ করেনি বা খাওয়ায়নি, এই সেন্সে খারাপ না। ওই তো আর জোর করে খায় না। জি, ওই তো আর জোর করে খায় না, ওরে খাওয়ায় স্যার, যারা জি জি, রিল্যাক্সে থাকে ওরা খাওয়ায়। সেটাই তো, এই জন্য খারাপ বলা যাবে না। তো আলটিমেটলি সবার মধ্যেই, সব পলিসির মধ্যেই পজিটিভ নেগেটিভ সাইড আছে, কিন্তু বিজনেসের টার্গেট যেহেতু প্রফিট ম্যাক্সিমাইজেশন, আলটিমেটলি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন অফ দ্য ফার্ম, এজন্য যেই পলিসিতে রিটার্ন বেশি আসে এবং রিস্ককেও মিনিমাইজ করা যায়, দুইটা বিষয় চিন্তা করতে হয় সবসময়, রিস্ক এবং রিটার্ন। রিস্ককে মিনিমাইজ করা যায় একটা দিক, আর রিটার্নকে ম্যাক্সিমাইজ করা যায় আরেকটা দিক। সেটি কোন পলিসি? সেটি তুমি যদি অ্যাগ্রেসিভ পলিসিতে পারো ফাইন, তুমি যদি অ্যাগ্রেসিভ পলিসিতে না পারো দেন গো ফর মডারেট, কারণ রিল্যাক্সে গেলে তো তোমার রিটার্ন একেবারে কম। তো সেক্ষেত্রে ইট ইজ বেটার ফর দা যাদের এক্সপিরিয়েন্স নাই, মনে করো নিউলি অ্যাপয়েন্টেড ম্যানেজার, তাদের জন্য বেটার হলো মডারেট, কারণ এখানে টার্গেট লেভেল খুব বেশি না, আবার একেবারে কম। আর যারা এক্সপিরিয়েন্সড তারা চিন্তা করবে কত কম টার্গেট সেট করে আমি বেশি আউটপুট পাই, তো তারা হয়তো অ্যাগ্রেসিভে যেতে পারে। আর যারা একেবারেই মানে সবসময় টেনশনে থাকতে হয়, পকেটে টাকা না থাকলে ঘুম আসে না, এরকম কেউ আছে, অনেকে আছে কিন্তু, যে পকেটে টাকা নাই এই জন্য রাতে ঘুম আসে না। অনেকে আছে পকেটে টাকা নাই, কি ঘুমাচ্ছে, টেনশনও নাই যে সকালে উঠে চিন্তা করবো যে নাস্তা কি করব। তো এটা হলো এক ধরনের। আর কেউ আছে টাকা নাই তো ঘুমও নাই, এটা আরেক ধরনের। তো যাদের ওই যে ঘুম আসে না টাকা না থাকলে, ওরা তো আসলে অ্যাগ্রেসিভ মডারেট এগুলি ফলো করতে পারবে না, ওদের জন্য রিল্যাক্সড, যারা আগে থেকে টাকা ম্যানেজ করবে, টার্গেট লেভেল বেশি রাখবে। সো ইন দিস ওয়ে দে উইল ম্যানেজ দ্য ফার্ম। আর এরকমের যারা না, তারা আইদার দে উইল ফলো দ্য মডারেট পলিসি অর অ্যাগ্রেসিভ। বুঝছো? এই বুঝো না কি বলো? এটা কিন্তু আমাদের এই কোশ্চেন আনসারের মধ্যে একটি আছে, হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট পলিসি শুড এ ফার্ম ফলো। এতক্ষণ যে আলাপ করলাম এগুলি, তো এখন কোশ্চেন থাকলে বলো, বা না বুঝলে বলো। এই তিনটা কি আমাদের ডিটেইলস মানে ডিটেইলস শেখা লাগবে, না শুধু এই তিনটা পয়েন্ট দিলে হবে? ডিটেইলস শিখা বলতে তোমার পলিসি কত ধরনের হয়, কারেন্ট অ্যাসেট ইনভেস্টমেন্ট পলিসি, তোমার এতটুকু আনসার জানতে হবে 3 ধরনের হয়, কি কি জিজ্ঞেস করলে বলতে পারতে হবে হ্যাঁ। রিল্যাক্সড হয়, মডারেট হয়, তারপরে অ্যাগ্রেসিভ বা রেস্ট্রিক্টেড এরকম হয়। রিল্যাক্স পলিসি কোনটা, এর সুবিধা কি অসুবিধা কি, এগুলি যাতে এক কথায় বলতে পারো, এতটুকুই। সেটাকে তুমি ডিটেইলস বলো আর শর্ট বলো।
এতক্ষণ যা বললাম এর মধ্যে এগুলি আছে, আর বইয়ে তো লেখা আছে, পয়েন্ট করে লেখা আছে 3টি, এটা পড়লেও তুমি জানতে পারবে। ওকে, জি স্যার। এখন প্রশ্ন হলো, এই যে পলিসির কথা বললাম, এটা হলো টার্গেট লেভেল। পলিসির দুইটা পার্ট না, একটি বললাম কি টার্গেট লেভেল সেট করা, আরেকটি কি? আরেকটি কি? The current asset will be financed. ফাইন্যান্স। তাহলে এতক্ষণ যেটি বললাম সেটি হলো কি ইনভেস্টমেন্ট, মানে টার্গেট লেভেল। এখন আসবো আমরা ফাইন্যান্সিং এ। টার্গেট লেভেল সেট করলাম হাই, তার মানে কি? কোন পলিসি? Relaxed. রিল্যাক্সড। গুড। এবং রিল্যাক্স যেহেতু টার্গেট লেভেল হাই, তার মানে ওয়ার্কিং ক্যাপিটাল তোমার এখন বেশি দরকার। তো এখন সেকেন্ড কোশ্চেন হলো, এই ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিংটা কিভাবে হবে, কোত্থেকে হবে? হাউ ইউ উইল ডিটারমাইন দ্য সোর্সেস অফ ওয়ার্কিং ক্যাপিটাল। সেক্ষেত্রেও আবার ডিফারেন্ট পলিসি রয়েছে ফাইন্যান্সিং এর ক্ষেত্রে। ফাইন্যান্সিং এর ক্ষেত্রে তুমি আবার এরকমের 3 ধরনের অ্যাপ্রোচ রয়েছে তোমার: অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ, মডারেট অ্যাপ্রোচ, বা এই যে রিল্যাক্সড অ্যাপ্রোচ। বা রিল্যাক্সড ফাইন্যান্সিং এর ক্ষেত্রে এখানে রিল্যাক্সড বলে না, কনজারভেটিভ বলে। তো কনজারভেটিভ অ্যাপ্রোচ, ম্যাচুরিটি ম্যাচিং বা মডারেট, আর একটি হলো অ্যাগ্রেসিভ। এই 3 ধরনের অ্যাপ্রোচ এখানেও রয়েছে ফাইন্যান্সিং এর ক্ষেত্রে। তুমি যদি কনজারভেটিভ অ্যাপ্রোচ ফলো করো, তার মানে কি? তার মানে হলো তুমি লং টার্ম ফাইন্যান্সিং বেশি করবে, শর্ট টার্ম ফাইন্যান্সিং কম করবে। লং টার্ম ফাইন্যান্সিং বেশি করলে কি হবে? অ্যাভেলেবল ফান্ড বা লিকুইডিটি ক্রাইসিস তৈরি হবে না, বিকজ তুমি তো ফান্ড লোন করে রেডি করে রেখে দিয়েছো, Reserve full, sir. তোমার যা দরকার রেডি। তার মানে ইফ ইউ ফলো দ্য কনজারভেটিভ অ্যাপ্রোচ, then your most of the short term financing will come from long term sources. লং টার্ম ফাইন্যান্সিং বেশি হবে, সেখান থেকে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট হবে ইফ ইউ ফলো দ্য কনজারভেটিভ অ্যাপ্রোচ। আর শর্ট টার্ম হয়তো একেবারে মিনিমাম অল্প কিছু থাকলো। তার মানে কম্বিনেশন অফ ফাইন্যান্সিং উইথ লং টার্ম এন্ড শর্ট টার্ম যদি আমরা চিন্তা করি, কম্বিনেশনটা হবে এরকম: লং টার্ম ফাইন্যান্সিং 90%, শর্ট টার্ম ফাইন্যান্সিং 10% বা 5%, একেবারে কম। বিকজ ইউ আর ফলোইং কনজারভেটিভ অ্যাপ্রোচ। তোমার যা দরকার ফান্ড ওভার দ্য ইয়ার সব রেডি করে তুমি রেখেছো, ফাইন্যান্সিং করে রেখেছো। এটা হলো কনজারভেটিভ ফাইন্যান্সিং অ্যাপ্রোচ। ইফ ইউ ফলো দ্য ম্যাচুরিটি ম্যাচিং বা মডারেট, then your long term investment will be financed by long term financing, and short term investment will be financed by short term financing. তার মানে তোমার ফার্মের লং টার্মে যে তুমি ইনভেস্টমেন্ট গুলি করেছো সেগুলির ফাইন্যান্সিং করবে তুমি লং টার্ম সোর্স দিয়ে, আর যেগুলি শর্ট টার্ম রিকোয়ারমেন্ট আছে ইনভেস্টমেন্ট বা কারেন্ট অ্যাসেট, সেগুলি তুমি করবে কি দিয়ে? শর্ট টার্ম সোর্স দিয়ে। এটা হলো মডারেট অ্যাপ্রোচ বা ম্যাচুরিটি ম্যাচিং ফাইন্যান্সিং এর ক্ষেত্রে বলা হয়। আর থার্ড যেটি, সেটি হলো অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ। অ্যাগ্রেসিভ মিন্স ইউ আর এ রিস্ক টেকার, ড্যাম কেয়ার। তার মানে কি? তুমি শর্ট টার্ম ফাইন্যান্সিং বেশি করবে, শর্ট টার্ম ফাইন্যান্সিং বেশি করবে, লং টার্ম ফাইন্যান্সিং কম করবে। শর্ট টার্ম ফাইন্যান্সিং এর রিস্ক বেশি, কিন্তু তুমি তো ড্যাম কেয়ার, ইউ আর অ্যাগ্রেসিভ, সো ইউ আর নট বোদার অ্যাবাউট দ্য হিউজ or high level of risk.
তুমি চিন্তা করবে যে এত টাকা আমি ফাইন্যান্সিং করে রাখবো কেন, যদি দরকার হয় তখন ফাইন্যান্স করব। আর কনজারভেটিভ চিন্তা করতো যে আগে থেকে না করে রাখলে তো আমার কি হবে, কোথায় পাবো, ও তো এভাবে চিন্তা করতো। আর অ্যাগ্রেসিভ চিন্তা করবে যে আগে থেকে আমার দরকার কি, যদি দরকার না হয় আমি শর্ট টার্ম দিয়েই চলবো, অল্প কিছু ফাইন্যান্সিং করব। আর যদি দরকার হয় তখন আই উইল গো ফর ফাইন্যান্সিং শর্ট টার্ম, I can manage, I have confidence. So this approach is aggressive approach. You got the point? But risk level is high. Risk level is high, but risk level high থাকার পরে why some financial manager following the aggressive approach? কারণ হলো cost of short term financing is lower than cost of long term financing. তুমি যদি কনজারভেটিভ অ্যাপ্রোচ ফলো করো আর বেশি বেশি লং টার্ম ফাইন্যান্স করো, তোমার খরচ বা কস্ট অফ ফাইন্যান্সিং বেশি পড়ে যাবে, কারণ শর্ট টার্মের খরচ কম। কিন্তু রিস্কের ক্ষেত্রে আবার উল্টা, শর্ট টার্মের রিস্ক বেশি আর লং টার্মের রিস্ক কম। এ কারণে ইফ দ্য ম্যানেজার ফলোইং দ্য অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ ইউ উইল গো ফর ফাইন্যান্সিং শর্ট টার্ম when requirement, no requirement, no financing. So this is the aggressive approach. তাহলে আমরা পলিসিতে দুইটি বিষয় জানলাম, টার্গেট লেভেল ফর ইচ কারেন্ট অ্যাসেট অ্যাকাউন্ট, and these are the three policies, and through this policy the target level is set up, and it is not same for all managers, it depends on the approach or the style of the manager. And secondly, the financing, and financing have also different style or different approach, and financial manager will decide which approach is cost effective and viable for the firm, and he or she can manage well. That approach will be followed by the manager, and this is all about the working capital policy. Okay, সবাই কি বুঝতে পেরেছো? বুঝো নাই কি, বলো এবার। কে বুঝো নাই বলো। সবাই কি ঘুমিয়ে পড়লো নাকি? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। শুনতে শুনতে কি ঘুমিয়ে গেল সবাই? না স্যার। না স্যার। এই সবাই কি বুঝছো? ফাইন্যান্সিং অ্যাপ্রোচ বললাম যে তিন ধরনের, এবং ইনভেস্টমেন্ট পলিসি তিন ধরনের, এবং দুটি মিলেই ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি। রোকেয়া আক্তার শুনতে পাচ্ছো? জি স্যার। স্যার এগুলো কি ডিটেইলস পড়বো? যা বলেছি এতটুকু শিখবে, আর বইয়ে তো আরো শর্ট করে লেখা আছে। স্যার ফাইন্যান্সিং অ্যাপ্রোচ এটা কিভাবে বলবো? সরি, তুই জোরে বলো। স্যার ফাইন্যান্সিং অ্যাপ্রোচ এটা কিভাবে পড়বো? Financing approach, there are three approaches: conservative, moderate, moderate আরেকটি নাম বলেছি maturity matching, and aggressive। এইভাবে পড়বে, এবং কোনটা কি এগুলি তো এতক্ষণ ডিসকাস করলাম, কোনটা কনজারভেটিভ, এখানে কি হয়, সুবিধা অসুবিধা, তো এইভাবে তিনটি আলাদাভাবে পড়বে। ওকে, জি স্যার। কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচটা আরেকবার একটু বলেন। In aggressive approach, short-term financing will be higher and long-term financing will be lower. Why? The cost of short-term financing is lower than that of in long-term financing. So the financial manager who is following the aggressive approach, he or she will take short-term financing more and long-term financing less. And by this way, he or she will cut the cost of financing
reduce the cost of financing. But this approach has higher risk. As he is not bothered about the risk, so he is following the aggressive approach. Okay, aggressive approach এ কি হয়, রিস্ক বেশি, কারণ শর্ট টার্ম ফাইন্যান্সিং এখানে বেশি করে, লং টার্ম ফাইন্যান্সিং কম করে। তো এই কারণে রিস্ক বেশি, কিন্তু সুবিধা বা অ্যাডভান্টেজের দিকটি হলো এখানে কস্ট অফ ক্যাপিটাল বা কস্ট অফ ফাইন্যান্সিং এটা কমে যায়, কারণ লং টার্ম ফাইন্যান্সিং এর কস্ট বেশি, এটি তো সে কম করে, এই কারণে তার কস্ট কম পড়ে। তো এটা ফার্মের জন্য এটি পজিটিভ সাইড, এবং তার যদি দরকার হয় তখনই সে শর্ট টার্ম ফাইন্যান্সিং এ যায়, আদারওয়াইজ সে ফাইন্যান্সিং এ যায় না, এবং শর্ট টার্ম ফাইন্যান্সিং দিয়ে সে ম্যানেজ করার চেষ্টা করে এবং এভাবে সে কস্ট রিডাকশন করে। বাট রিস্ক ইজ হাই, রিস্ক হাই হলেও সে এটা ম্যানেজ করতে পারে বলেই তো সে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচে যাবে। ওকে, জি স্যার। স্যার এই পর্যন্তই কি আমাদের ফার্স্ট চ্যাপ্টার ছিল? জি, ফার্স্ট চ্যাপ্টারে এগুলি ছিল, বইয়ের মধ্যে এগুলি ডিটেলস আছে, এবং আমি যে তোমাদের ওই যে কোশ্চেন আনসার ওই যে পেজগুলি দিলাম ওখানেও এগুলি শর্ট করে লেখা আছে। তো তোমরা বইয়ের ডিটেলস পড়বে, ওখানে শর্ট করে আছে তোমার সুবিধা মতো। আর আমি তো এখানে আলাপ করলাম, এগুলি শুনলে তো তোমার মনে আছে, তুমি শুনিয়ে বলতে পারবে মনে থাকলে, সেটা বলতে পারলেও এটাই জানা। কারণ আমরা তো মিড টার্মে পরীক্ষার সময় যে কোশ্চেনগুলি করব সেক্ষেত্রে হয়তো তোমাকে জিজ্ঞেস করব যে হোয়াট ইজ কনজারভেটিভ অ্যাপ্রোচ, তোমাকে বলতে হবে এরকম। তো ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি ডিসকাস করো কি কি আছে, এভাবে ডিটেলস তো ব্রড কোশ্চেন হিসেবে তো আর জিজ্ঞেস করবো না, তোমাকে হয়তো বলবো যে তুমি যে ওয়াই ফাইন্যান্সিয়াল ম্যানেজার ইজ ফলোইং অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ, এটা কেন করবে, তুমি তখন বলবে যে সুবিধা অসুবিধাগুলি কি এবং কাদের জন্য এটি সুটেবল। সো ওভাবে শর্টলি, শর্ট কোশ্চেন শর্ট আনসার, বাট এগুলি সবগুলি পয়েন্টই এক একটি কোশ্চেন। ওকে, যারা ক্লাস করেছো আশা করি শুনলে বলতে পারবে, ভুলে গেলে ভিডিওতে থাকে ওখান থেকেও দেখে নিতে পারবে, আর বইয়ে আছে সেটি তো বলেই দিলাম। আমাদের কাছে তো বই নাই। বই নাই এটি বললে এখন কি করবে, এটা তো পরীক্ষার পরেও বলবে বই নাই, ফাইনালের আগেও বলবে বই নাই, আর আমি কি করব তখন? as early as possible he'll collect the book. তারপরে যদি বলো যে বাইরে যাই না তো বই কেমনে কি কালেক্ট করব, ম্যানেজ করো সামহাউ, কাউকে পাঠাও। স্যার বইটা আমাদের এই আশেপাশে পাওয়া যায় না। আশেপাশে বলতে তুমি কোথায় থাকো? স্যার আমি তো থাকি চিটাগাং রোড। চিটাগাং রোডে তো পাওয়ার কথা না, এগুলি তো পাওয়া যায় নীলক্ষেত। জি স্যার। চিটাগাং রোড থেকে সরাসরি এলিফ্যান্ট রোডে নামবে, বাস আছে, ওখান থেকে নেমে নীলক্ষেত এসে নিয়ে যাবে। স্যার বইটার নাম কি আবার একটু বলা যাবে? একটু কেন, অনেকবার বলা যাবে, কিন্তু তোমরা হয়তো দেখো না, ওই যে তোমাদের কোর্স আউটলাইনটি দিয়েছিলাম ওখানে তো সব লেখা আছে, বইয়ের নাম লেখা আছে, রাইটারের নাম লেখা আছে, ওইটা দেখো নাই হয়তো। বইয়ের নাম হলো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, রাইটার হলো আই এম পান্ডে, 11th এডিশন বা লেটেস্ট এডিশন, এই বই থেকেই আমরা ফলো করছি। এর বাইরে থেকে কিছু নিলে সেটি আমি তোমাদেরকে ওইভাবে দিয়ে দিব। স্যার বইটা কি আমাদের ভার্সিটির লাইব্রেরিতে পাওয়া যাবে? লাইব্রেরিতে নাই, নাই না, এটি তোমাদের কালেক্ট করে নিতে হবে। কোন বই তোমরা এই সেমিস্টারে কিনুনি? না স্যার। যদি টপিকগুলো যদি অনলাইন পড়াশোনা এখন সবই কি অনলাইনে হবে, কোনো বইপত্রে টাচ থাকবে না? এটা কেমন কথা হয়? ক্লাস না হয় অনলাইন হলো, বইপত্রের সাথে টাচ থাকবে না? নাহলে তো তোমার বাসায় তোমার গার্ডিয়ানও বলবে যে তুমি কি ক্লাস করো আর কি পড়ো, কোনো বইপত্র নাই, কিছুই নাই, কি মোবাইল খুলো আর কি পড়ো আর কি ক্লাস করো আর কি পরীক্ষা দাও।
সবাই তো ইট ইজ এ ম্যাটার অফ কোশ্চেন। আর বলে তো বলবেই তো, এটাই তো আমি বললাম, বলবেই তো, কারণ তুমি বইপত্র নাই, কি পড়াশোনা করবে তুমি? তুমি ক্লাস করো ঠিক আছে, আমি তো এখানে বলে দিচ্ছি কি কি পড়তে হবে। এখন সেগুলি যদি তুমি বলো বই নাই, বই আমি কি করব? তোমার বাসায় দিয়ে আসতে পারবো? আমার আশেপাশে না হলে বলতাম আমার বাসা থেকে এসে নিয়ে যাও। তো যাই হোক, তোমরা তোমাদের সিনিয়রদের সাথে পরিচয় থাকলে ওদের কাছ থেকে কালেক্ট করতে পারো, আর যারা মেজর করেছে আর না হলে মার্কেট থেকে কালেক্ট করে নিও। আচ্ছা স্যার, ওই যে রাইটারের নামটা আরেকবার বলেন। আই এম পান্ডে। আই এম পান্ডে। আই এম পান্ডে। স্যার মেসেঞ্জারে লিখে দিতেন স্যার। তোমাদের কেউ একজন গুগল ড্রাইভ শেয়ার করে দিল না, ওখানে ডকুমেন্টস গুলি দিয়ে দিল, সব আছে ওখানে, কোর্স আউটলাইন আছে, তারপরে সমস্যা কি? তোমাদের সব আছে না এগুলি? তো আনস্মার্ট হলে হবে? এটা পাওয়া যাবে। পেয়েছো? জি স্যার। ওকে, তাহলে আমরা এই চ্যাপ্টার শেষ করলাম আজকে। তাহলে আর নতুন টপিকে যাব না, অন্য চ্যাপ্টারে পরের ক্লাসে যাব। যদি কোনো প্রশ্ন থাকে বলো, কোনো কমেন্ট থাকে বলো।